মাহমুদ ধীরে ধীরে গিয়ে এমিলিয়ার পাশে বসল। বলল, কেঁদো না এমি, ভয়ঙ্কর সে দুঃস্বপ্নের ইতি হয়েছে। কান্না বেড়ে গেল এমিলিয়ার। কান্নার বেগে কাঁপছে তার দেহ। এমিলিয়ার রেশমের মতো নরম চুলে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে ইচ্ছা হচ্ছিল মাহমুদের, কিন্তু পারছিল না। বিবেকের কঠোর শাসানি তার সামনে। নতুন পরিবেশে, নতুন পরিচয়ে এমিলিয়া আজ এক মহিমাময় নারী। কাছে পেয়েও তাকে মনে হচ্ছে দূরে। সামান্য স্বেচ্ছাচারিতার অবকাশও তাদের মধ্যে নেই যেন আজ। অবসাদে যেন ভেঙে পড়েছে এমিলিয়া। কান্না তার থেমে গেছে, কিন্তু মুখ তুলছে না সে। নার্স গরম দুধ নিয়ে ঘরে ঢুকল। মাহমুদ পাশের একটি চেয়ারে গিয়ে বসেছিল। এমিলিয়াকে দুধ খাইয়ে চলে গেল নার্স। মাহমুদ বলল, এখন উঠি এমি, সকালে আসব। কোথায় যাবে? আমি কোথায়? অস্ফুট প্রায় একটি প্রশ্ন। কেন, নিজের বাড়িতে? মাহমুদের ঠোঁটে হাসি। এমিলিয়া কোনো জবাব দিল না। চোখ দুটি নামিয়ে নিল সে। মাহমুদ বলল, কেন, বিশ্বাস হচ্ছে না? বিদ্রূপ করছো তুমি আমাকে মাহমুদ? এমিলিয়ার কণ্ঠ ভারী শোনালো। বিদ্রূপ নয়, সত্যি বলছি। আমি এ বাড়িতে থাকি না বটে, তবে এটা আমারই বাড়ি। এমিলিয়া কোনো কথা বলল না। নীরব দৃষ্টি মেলে চেয়ে রইল শুধু। দৃষ্টিতে তার সে কি বিশ্বাস আর নির্ভরতা। মাহমুদই কথা বলল আবার, তোমার নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি, কোনো ভয় নেই। একটু থেমে মাহমুদ আবার বলল, আমি তোমাকে একেবারে আমার ওখানেই তুলতে পারতাম, কিন্তু তা করিনি। তুমি তো জানো আমার শূন্য ঘরে তোমার পদধূলি পড়বে। সে সৌভাগ্যের দিন আমার এখনো আসেনি। বলেই মাহমুদ উঠে দাঁড়ালো। বলল, এখানে যারা আছে, যাদের তুমি দেখবে, সকলকে নিজের লোক মনে করো। যে কোনো অসুবিধার কথা তাদের জানিও। মাহমুদ বেরিয়ে এলো ঘর থেকে। এমিলিয়া অপসৃয়মান মাহমুদের দিকে চেয়েছিল। তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছে। বালিশ দুহাতে আঁকড়ে ধরে মুখ লাগালো সে বালিশে। সেদিন এমিলিয়ার মা আইরিনা তার ঘরে এমিলিয়ার ফটো সামনে নিয়ে বসেছিল। মায়ের কয়েক ফোঁটা অশ্রু গিয়ে পড়েছে এমিলিয়ার বাঁধানো ফটোর আয়নায়। এমিলিয়া চলে যাবার পর থেকে এভাবেই কাঁদছে আইরিনা। আইরিনা সেই যে সিনবেত অফিসে গেছে, তারপর আর কোনো খোঁজ নেই তার। এতটুকুই শুধু জানা গেছে যে তার জিজ্ঞাসাবাদ চলছে। এ জিজ্ঞাসাবাদ কেমন তা ভাবতেও শিউরে উঠে আইরিনা। সেই থেকে এমিলিয়ার বাবাও বোবা হয়ে গেছে। কোনো কথাই সে বলে না। আইরিনার অনেক কাদা কাটার পর গতকাল শুধু একটা কথাই বলেছিল, মেয়েটা আমার সসম্মানে মৃত্যুবরণ করতে পারুক, এর চেয়ে বেশি আর কিছু চেয়েও না আইরিনা। কিন্তু ওরা তো মারবে না, কষ্ট দেবে। এই কষ্ট দেবার টেকনিক আমরা হিটলারের কাছে শিখে এসেছি। স্বামীর এই কথাগুলো মনে পড়ায় আবার নতুন করে কেঁপে উঠল আইরিনা। অশ্রুর ঢল নামল দু চোখ বেয়ে। এ সময় একটা খবরের কাগজ হাতে ঘরে প্রবেশ করল ডেভিড সালেম। কাগজের একটা খবর স্ত্রীর কাছে মেলে ধরে বলল, পড়ো। চোখ মেলে স্বামীর দিকে চেয়ে খবরের উপর চোখ নিবদ্ধ করল আইরিনা। খবরটির শিরোনাম এরূপ: সিনবেথের দুর্ভেদ্য অপারেশন কক্ষ থেকে আসামির পলায়ন। আর খবরে বলা হয়েছে, গতকাল রাতে সিনবেথের ভূগর্ভস্থ অপারেশন কক্ষ থেকে অতি গোপনীয় রাষ্ট্রীয় দলিল পাচারের দায়ে ধৃত আসামি জনৈকা এমিলিয়া পলায়ন করেছে। জানা গেছে, কে বা কারা ভূগর্ভস্থ ড্রেনের পথে দুঃসাহসিক অভিযান চালিয়ে সিনবেথের অপারেশন কক্ষ থেকে তাকে উদ্ধার করে নিরাপদে পালিয়ে গেছে। খবরটা পড়া শেষ না করে আইরিনা স্বামীকে জড়িয়ে ধরে বলল, ঈশ্বর আমাদের দেখেছেন, আমাদের মেয়েকে বাঁচিয়েছেন। ডেভিড সালেমের চোখেও তখন অশ্রু। এ সময় দরজায় নখ হলো। আইরিনা স্বামীকে ছেড়ে দিয়ে বলল, ইসাকের মা, এসো। পরিচারিকা ইসাকের মা ঘরে প্রবেশ করে একটা চিঠি ডেভিড সালেমের হাতে দিল। সাদা দামি ইনভেলাপ। এ ধরনের ইনভেলাপের ব্যবহার ইসরায়েলে নেই। ইনভেলাপের ওপর কারো নাম লেখা নেই। বিস্মিত ডেভিড সালেম ইনভেলাপ ছিঁড়ে একটা চিঠি বের করল। চিঠির কাগজটিও অত্যন্ত দামি। চিঠিটি পড়ল ডেভিড সালেম। সম্মানিত ডেভিড সালেম, আপনাদের মেয়ে এমিলিয়া ভালো আছেন, সুস্থ আছেন। নিরাপদ মনে করলে আপনাদের কাছেই পাঠাতাম, কিন্তু তা পারছি না। মাহমুদ। চিঠিটি পড়ে ডেভিড সালেম বলল, কোথায় পেলে ইসাকের মা এই চিঠি? ইসাকের মা বলল, একজন ফুলওয়ালা এই চিঠি দিয়ে গেছে। ইসাকের মা বেরিয়ে গেল। আইরিনা
চিঠিটি পড়ে মেঝেতেই সেজদায় পড়ে গেল মুসার খোদার উদ্দেশ্যে। সেজদা থেকে উঠে আবেগ জড়িত কণ্ঠে বলল, বলতে পারো এই মাহমুদ কে? ডেভিড সালেম বলল, কে আমি জানি না, অনুমান করতে পারি সাইমুমরা ছাড়া এদেশে এত শক্তিশালী আর কেউ নেই। একটু থেমে সে বলল, মাহমুদ যদি সাইমুমের হয় তাহলে আমাদের মেয়ে সম্পর্কে আমরা নিরাপদ থাকতে পারি। এ সময় টেলিফোন বেজে উঠল। ডেভিড সালেম টেলিফোন ধরলে ওপার থেকে সিনভেদ প্রধান ডোবিন বলল, স্যার, আমরা আপনার সহযোগিতা চাই, এমিলিয়ার কোনো তথ্য যদি পান। ডেভিড সালেম ডোবিনকে কথা শেষ করতে না দিয়েই বলল, তোমার কথা আমি বুঝেছি ডোবিন, আমার অবস্থা তুমি জানো, পরে কথা বলবো তোমার সাথে। বলে টেলিফোন ছেড়ে দিয়েছে আইরিনার হাত থেকে চিঠিটি নিয়ে ছিঁড়ে ফেলল। চিঠি ছিঁড়তে ছিঁড়তে সে বলল, বুঝলে আইরিনা, ডোবিন আমার কাছ থেকে এমিলিয়ার খোঁজ চাই। ওরা ভুল করছে। আমি ইহুদি বটে, কিন্তু আমি একজন পিতাও। ওই অমানুষরা তা ভুলল কি করে? ইসরায়েলের প্রতিটি লোকালয় পল্লী নগরীতে সপ্তবার্ষিক সাবাত দিবসের মহা আনন্দের বারতা নিয়ে উদিত হল 27 ফেব্রুয়ারির সূর্য। প্রতি 7 বছর পর পালিত হয় এই উৎসব। ধর্মীয় বিধান অনুসারে এই দিন অর্থকরী সকল প্রকার কাজকর্মে ব্যাপৃত হওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনো কাজে ব্যাপৃত হওয়া মহা পাপের কাজ তাদের জন্য। ইসরায়েলের এটা সাধারণ ছুটির দিন। ক্ষেত খামার, কলকারখানা, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছুর দরজা এদিন সম্পূর্ণভাবে বন্ধ থাকে। মহা আনন্দের বন্যায় প্লাবিত হয়ে যায় এদিন প্রতিটি ইহুদি জনপদ। এই 27 ফেব্রুয়ারির সূর্য সেই মহা আনন্দের বারতা নিয়ে এলো ইসরায়েলে। তবে এবারের সাবাত দিবস ইসরায়েলের কাছে আরও তাৎপর্যময়। দুদিন আগে ইসরায়েলের সাথে আরব রাষ্ট্রসমূহের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই সাথে ইসরায়েল তাদের স্বীকৃতি লাভ করেছে। অবশ্য এজন্য তাকে অধিকৃত এলাকা ছাড়াও আরও অনেকখানি ইসরায়েলি এলাকা ছেড়ে দিতে হয়েছে। জেরুজালেম থেকেও তাদের হাত গুটিয়ে নিতে হয়েছে, সরে যেতে হয়েছে তাদেরকে 1948 সালের পার্টিশন সময়ের মূল এলাকার মধ্যে। তবু বহু বছর পর আজ শান্তি ও স্বস্তি লাভ করেছে ইসরায়েলিরা। তাদের মাথার উপর যে উদ্যত খাড়া ঝুলছিল তার ভীতি থেকে তারা আজ মুক্ত হয়েছে। তাই আজকের সাবাত দিবস ইসরায়েলিদের কাছে সৌভাগ্যের সূচনাকারী হিসাবে উপস্থিত হয়েছে। তাই সারা ইসরায়েলে আজ বাঁধনহারা আনন্দের বন্যা। সেনাবাহিনীর ব্যারাক হতে শুরু করে কুলি মজুরের অঙ্গন পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই আনন্দ। সারাদিন ধরে চলেছে আনন্দ। ইসরায়েল জনজীবনে আজ কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো আইনের বাঁধন যেন নেই কোথাও। সন্ধ্যার আগমনে আনন্দ উৎসব আরও জমে উঠল। তেল আবিবের 41টি সিনেমা হল, 27টি নাট্যমঞ্চ, 17টি পাবলিক হলে আনন্দানুষ্ঠানের আয়োজন হয়েছে। সৈনিক, ছাত্র, বুদ্ধিজীবী, অফিসার প্রভৃতি সকলে আজ এসে জমা হয়েছে এসব আনন্দানুষ্ঠানে। এছাড়াও বিভিন্ন মহলায় শামিয়ানা টাঙ্গিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনীর গ্যারিসনসমূহে তাদের নিজস্ব মিলনায়তনেও আয়োজন হয়েছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। ইসরায়েলের সকল শহরে আজ একটিই দৃশ্য। ইহুদি পল্লী জনপদেও এরূপ আনন্দানুষ্ঠানের ব্যবস্থা হয়েছে। দেশের এই আনন্দানুষ্ঠানে মিলিত হয়নি শুধু মুসলিম ও ডোজি সম্প্রদায়। ইহুদিদের ধর্মানুষ্ঠানের সাথে তাদের কোনো যোগ নেই। রাষ্ট্রীয় উদ্যোগে ইসরায়েলে আজ যে শীর্ষ আনন্দানুষ্ঠানের আয়োজন হয়েছে তার স্থান হয়েছে স্টেট অ্যাসেম্বলি হল। এখানে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা ও পার্লামেন্ট সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় অফিসারবৃন্দ সমবেত হয়েছেন। গ্রিন লজের ওয়্যারলেস রুম। ওয়্যারলেসের সামনে বসেছিল আহমাদ মুসা এবং মাহমুদ। সন্ধ্যা 7টা পেরিয়ে গেছে। ইসরায়েলের বিভিন্ন শহর ও সাইমুমের অন্যান্য আঞ্চলিক ঘাঁটি থেকে রিপোর্ট আসছে। তারা সে রিপোর্ট পরীক্ষা করছে এবং সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে। সিনাই অঞ্চল, জর্দান উপত্যকা ও গোলান হাইট এলাকা থেকে সকল সাইমুম ইউনিটকে ইসরায়েলের অভ্যন্তরে সরিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় সংগঠনের সকল কর্মীকেও এনে সমবেত করা হয়েছে ইসরায়েলে। ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে তারা ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতৃত্বকে
তারা পরামর্শ ও সহযোগিতা দান করেছে। তাদের কাছ থেকে রিপোর্ট আসছে। বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে আহমাদ মুসা ও মাহমুদের কপালে। ইসরায়েলের সমস্ত ঘাঁটিতে সাইমুমের সকল ইউনিট প্রস্তুত। সকলের মধ্যে হালকা অস্ত্র বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। চূড়ান্ত মুহূর্তটির জন্য অপেক্ষা করছে সকলেই। রাত্রি 10:01 সাইমুমের অপারেশন স্কোয়াড তার কাজ শুরু করবে। এর অর্ধ ঘন্টা পরে পাবলিসিটি স্কোয়াডের কাজ শুরু হবে। রাত্রি 12টায় রেডিও ঘোষণা করবে অভ্যুত্থানের কথা। সেই সঙ্গে শুরু হবে ডিপ্লোম্যাটিক ও অ্যাডমিনিস্ট্রেশন স্কোয়াডের তৎপরতা। সকল ঘাঁটির সাথে যোগাযোগ সম্পন্ন করে ওয়্যারলেস রুম থেকে বেরিয়ে এলো আহমাদ মুসা, কিন্তু মাহমুদ বসে রইল ওয়্যারলেস সেটের সামনে। সমস্ত মনোযোগ তার ওয়্যারলেস সেটের দিকে নিবদ্ধ। ওয়্যারলেস রুম থেকে বেরিয়ে এসে আহমাদ মুসা মিটিং রুমে প্রবেশ করল। একটি গোল টেবিল ঘিরে বসেছিল সাইমুমের রাজনৈতিক বিভাগের প্রধান আমিন আল আজহারি, সামরিক পরিকল্পনা বিভাগের প্রধান আবদুল্লাহ আমর, জেনারেল মোশে হায়ান ও জেনারেল রবিনকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা অবস্থায় দেখা গেল তাদের চোখ বাঁধা। আহমাদ মুসা এসে চেয়ারে বসতে আমিন আল আজহারি তার দিকে একটি বিবৃতির খসড়া এগিয়ে দিল। গভীর মনোযোগের সাথে তাতে চোখ বোলালো আহমাদ মুসা। এখানে সেখানে কয়েকটা সংশোধন আনল। এ নিয়ে সে নিম্ন স্বরে আবদুল্লাহ আমরের সাথে পরামর্শ করল। তারপর সে আমিন আল আজহারিকে বলল, একটি ফ্রেশ কপি তৈরি করুন। আহমাদ মুসা উঠে গিয়ে জেনারেল হায়ান ও জেনারেল রবিনের চোখের বাঁধন খুলে দিল। চোখের বাঁধন খুলে যেতে ওরা পিটপিট করে সবার দিকে চোখ তুলল। দেখে নিল ঘরটাকেও একবার। আহমাদ মুসা চেয়ারে এসে বসল। ততক্ষণে ফ্রেশ কপি তৈরি হয়ে গেছে। আহমাদ মুসা কাগজটি হায়ানের সামনে বাড়িয়ে দিয়ে বলল, পাঠ করুন কাগজটি। কাগজটি জেনারেল রবিনকে দিয়েও পাঠ করানো হলো। পাঠ করে তারা চমকে উঠল। পরিপূর্ণ দৃষ্টি মেলে দেখল তারা সবাইকে। মোশে হায়ান বলল, এর অর্থ কি? কে আপনারা? আহমাদ মুসা বলল, পরিচয় পর্ব পরেও হতে পারবে, কিন্তু তাড়াতাড়ি মেসেজটি আমাদের রেকর্ড করানো দরকার। ওটাই আগে হোক। বলে সে ড্রয়ার থেকে একটি ছোট্ট মাউথ পিস বের করে তার সামনে তুলে ধরল। দেশবাসীর উদ্দেশ্যে মেসেজটি একবার পাঠ করুন মিস্টার হায়ান। হায়ান বলল, আমি পাঠ করতে পারি না, আমাদের ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। আহমাদ মুসা কঠিন কণ্ঠে বলল, আমরা খেলা করতে বসিনি মিস্টার হায়ান, সময় নষ্ট করবেন না, পাঠ করুন অথবা মৃত্যুর জন্য তৈরি হন। বলে আহমাদ মুসা রিভলভার বের করে ডান হাতে রেখে বাম হাতে মাউথ পিসটি তুলে ধরল হায়ানের সামনে। লৌহ মানব বলে কথিত একচক্ষু বিশিষ্ট হায়ানেরও মুখ পাংশু হয়ে গেল। সে মুসার স্থির অচঞ্চল চোখে কি যেন পাঠ করল। তারপর পাঠ করে গেল মেসেজটি। জেনারেল রবিনও অনুসরণ করল হায়ানকে। রাত্রি 9:30। উৎসব মুখর তেল আবিব নগরী। সাইমুমের ট্রাফিক ইউনিট সাধারণ পথচারীর ছদ্মবেশে শহরের রোডে মোতায়েন হয়ে গেছে। হ্যান্ড গ্রেনেড ও স্টেন গান সজ্জিত তারা। সেই চরম মুহূর্তটিতে যানবাহন ও পথ চলাচল সম্পূর্ণ অচল করে দেয়াই হবে তাদের কাজ। কারফিউ নিয়ন্ত্রণও করবে তারা। নির্দিষ্ট সময়ে টেলিযোগাযোগ বিকল করে দেয়াও তাদের দায়িত্ব। 9:45 সাইমুম অপারেশন স্কোয়াডের কর্মীরা গণজমায়েত স্থানগুলোতে পজিশন নিয়ে নিল। বিশেষ করে স্টেট অ্যাসেম্বলি হল ও গুরুত্বপূর্ণ গভর্নর দপ্তরগুলোতে তারা অলক্ষ্য অবরোধের সৃষ্টি করে দাঁড়ালো। টেলিফোন, টেলিগ্রাফ, টেলিভিশন ও বেতার কেন্দ্র এবং সেনাবাহিনীর হেডকোয়ার্টারের প্রতি গুরুত্বারোপ করা হলো সবচেয়ে বেশি। ঢং ঢং করে তেল আবিবের ঘড়িতে রাত্রি 10টা বেজে গেল। পেটা ঘড়ির শেষ ঘণ্টাটি বাতাসে মিলিয়ে যাবার সাথে সাথে ইসরায়েল আর্মির প্রতীক আঁকা দুখানা জিপ সেনাবাহিনীর হেডকোয়ার্টারের বিশাল গেটে গিয়ে দাঁড়ালো। গেটের দুপাশে গার্ডরুম থেকে দুজন মিলিটারি পুলিশ এগিয়ে এলো জিপের দিকে। দুই জিপে মোট 10 জন লোক ইসরায়েল আর্মির পোশাক পরা। প্রত্যেকের শোল্ডার ব্যান্ডে অফিসারের ইনসিগনিয়া। মিলিটারি পুলিশ এক নজর তাকিয়ে স্টেনগান নামিয়ে ফিরে চলল। তারা ফিরে দাঁড়াতেই জিপ থেকে দুটি রিভলভার একই সঙ্গে অগ্নি উদ্গীরণ করল। সাইলেন্সার লাগানো রিভলভার। কোনো শব্দ হলো না। লোক দুটিও নিঃশব্দে লুটিয়ে পড়ল গেটের গোড়ায়। জিপ দুটি তীর বেগে ঢুকে গেল ভিতরে। ঢুকে একটি সোজা রাস্তা ধরে চলে গেল জেনারেলের অফিসের দিকে। আরেকটি চলে গেল ইসরায়েল আর্মির
আর্সেনাল ফিল্ডের দিকে। জেনারেলের অফিসমুখী জিপের নেতৃত্ব দিচ্ছিল মাহমুদ স্বয়ং। ঝড়ের গতিতে এগিয়ে চলছিল জিপ। আর মাত্র ৩৫ সেকেন্ড বাকি। এ সময়ের মধ্যে তাকে জেনারেলের অফিসে পৌঁছতে হবে। ওই তো দেখা যাচ্ছে জেনারেলের অফিস, তার সুদৃশ্য গেট। গ্রাউন্ড ফ্লোরেই বসেন জেনারেল, কিন্তু গ্রাউন্ড ফ্লোরটি গ্রাউন্ড লেভেল থেকে প্রায় ২০ ফুট উঁচু। জেনারেলের অফিসের তলদেশে ইসরায়েল আর্মির হেড ওয়্যারলেস কন্ট্রোল কেবিন। জেনারেলের উন্মুক্ত গেটে দেখা যাচ্ছে দুজন মিলিটারি পুলিশ। জিপ দেখে তাদের হাতের স্ট্যান্ডগান উঁচু হয়ে গেল। গুলির রেঞ্জে ওরা আসতেই মাহমুদ নির্দেশ দিল, ফায়ার। দুটি রিভলভার একই সঙ্গে আবার অগ্নি উদ্গীরণ করল। নিঃশব্দ সে গুলি। কোনো চিৎকারও উঠল না, নিঃশব্দে লুটিয়ে পড়ল লোক দুটি। গেটে গিয়ে গাড়ি দাঁড়াতেই মাহমুদ লাফ দিয়ে নেমে গেট পেরিয়ে ক্ষিপ্ত পদে সিঁড়ির দিকে ছুটল। তার পিছনে আরও দুজন, অন্য দুজন মেশিন গান নিয়ে দাঁড়ালো গেটে। মাহমুদ সিঁড়ি ভেঙে উপরে উঠে একটি করিডোর পেরিয়ে জেনারেলের অফিসের বদ্ধ দরজার সামনে দাঁড়ালো। দরজার পাশে ডান দিকে জেনারেলের সেক্রেটারি অফিস। সে মাহমুদদের দেখে হকচকিয়ে উঠে দাঁড়িয়েছে। তার শোল্ডার ব্যান্ডে কর্নেলের ইনসিগনিয়া। মাহমুদের রিভলভার নিঃশব্দে অগ্নিবৃষ্টি করল। কানের পাশ দিয়ে ঢুকে গেল সেগুলি। টেবিলের উপরই লুটিয়ে পড়ল সে। শব্দ হলো পতনের। মাহমুদ দ্রুত দরজা ঠেলে প্রবেশ করল ভিতরে। সঙ্গে দুজনের মধ্যে একজন দরজায় পাহারা থাকলো, আর একজন মাহমুদের সঙ্গে ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকে মাহমুদ দেখল ইসরায়েল সশস্ত্র বাহিনীর সহকারী অধিনায়ক জেনারেল আব্রাহাম উঠে দাঁড়িয়েছে। তার চোখে উৎকণ্ঠিত দৃষ্টি, হাতে রিভলভার। কিন্তু তার রিভলভার উঠানোর সময় হলো না। মাহমুদের রিভলভার আরেকবার অগ্নি উদ্গীরণ করল। জেনারেল আব্রাহামের কবজি ভেদ করে তা বেরিয়ে গেল। জেনারেল আব্রাহামের বাম হাত টেবিলের নিচে নেমে যাচ্ছিল। মাহমুদের রিভলভারের আরেকটি গুলি জেনারেল আব্রাহামের বাম বাহু ভেদ করল। চেয়ারে বসে পড়ল জেনারেল। মাহমুদ গর্জে উঠল, যেমন আছেন ঠিক তেমনই দাঁড়িয়ে থাকুন। জানি এবার লেগ বক্সের বোতাম টিপে কন্ট্রোল রুমে নেমে যেতে চেষ্টা করবেন। পা নড়াবার চেষ্টা করলে তৃতীয় গুলিটি এবার আপনার বক্ষ ভেদ করবে। জেনারেল আব্রাহামকে সামনে রেখে তার পিছু পিছু মাহমুদ কন্ট্রোল রুমে প্রবেশ করল। মাহমুদের পিছনে প্রবেশ করল ওয়্যারলেস ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আমিন। আবদুল্লাহ আমিন মিটার ইন্ডেক্স অনুসরণ করে ইসরায়েলের বিভিন্ন গ্যারিসনের সাথে সংযোগ চ্যানেল প্রতিষ্ঠা করল। তারপর সে চ্যানেলগুলোকে হেড ট্রান্সমিটারের সাথে যুক্ত করল। ওদিকে মাহমুদ প্রাক্তন দেশরক্ষামন্ত্রী জেনারেল মোশে হায়ান ও প্রাক্তন সর্বাধিনায়ক জেনারেল রবিনের স্বাক্ষরকৃত বিবৃতি জেনারেল আব্রাহামকে দেখালো। তারপর তার একটি লিখিত বিবৃতি জেনারেল আব্রাহামের চোখের সামনে তুলে ধরে বলল, এবার পাঠ করুন তো জেনারেল। বলে সে রেকর্ডার যন্ত্রের সুইচ অন করল। তারপর রিভলভারের নলটি জেনারেলের কপাল বরাবর তুলে ধরে বলল, এক আদেশ কিন্তু দুবার করার মতো সময় আমাদের নেই। জেনারেল আব্রাহামের আহত হাত থেকে রক্ত ঝরছিল, কাঁপছিল সে। বোধহয় বুঝল সে সামনের ওই লোকটি দুবার আদেশ করার লোক নয়। বিবৃতিটি সে পাঠ করে গেল। দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতাকারী পুতুল সরকারের পতন ঘটেছে। দেশপ্রেমিক শক্তি দেশের নেতৃত্বভার গ্রহণ করেছে। আমার রাজনীতি নিরপেক্ষ সেনাবাহিনীকে সাময়িকভাবে অস্ত্র ত্যাগ করতে হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আদেশ করছি। মেসেজটি আবদুল্লাহ আমিন ট্রান্সমিট করল। রাত্রি তখন 10:11। মেসেজ ট্রান্সমিট করার প্রথম ও দ্বিতীয় মিনিটে জাফা ও হাইফা নৌঘাটি থেকে খবর এলো। একই ধরনের খবর। প্রায় সকলেই বিভিন্ন আনন্দানুষ্ঠানে যোগ দিয়েছে। ঘাটিগুলো প্রায় শূন্য। অজ্ঞাত পরিচয় একটা লোক ঘাটি দখল করেছে। ওরা কন্ট্রোল রুমে ঢুকতে চেষ্টা করছিল। এখন খুলে দিচ্ছি কন্ট্রোল রুম। তৃতীয় মিনিটে তেল আবিব, লুদ, মাসাদা ও বীরশিবা বিমান ঘাঁটি থেকে খবর এলো। তেল আবিব ও লুদ জানালো, আমরা কিছু বুঝতে পারছি না। বাইরে গুলির শব্দ শুনতে পাচ্ছি। শব্দ নিকটতর হচ্ছে ক্রমেই। পাইলট ও অফিসার্স ব্যারাক শূন্য। ঘাঁটিতে রুটিন পেট্রোল শুধু কাজ করছিল। মাসাদ ও বীরশিবা বিমান ঘাঁটি জানালো, রুটিন পেট্রোলের সাথে ছিটেফোঁটা সংঘর্ষ হয়েছে বলে মনে হচ্ছে। সমগ্র বিমান ক্ষেত্র অজ্ঞাতনামা ব্যক্তিদের দখলে। আমরা কন্ট্রোল রুম ছেড়ে যাচ্ছি।
মাহমুদ তার নিজস্ব ওয়্যারলেসে এখানকার খবর ও প্রাপ্ত অন্যান্য খবর জানিয়ে দিল গ্রিন লজের হেডকোয়ার্টারে আহমাদ মুসাকে। আহমাদ মুসা যখন জেনারেল অফিসের দখল নিচ্ছিল, তখন এহসান সাবরির নেতৃত্বে আরেকটি দল বিদ্যুৎ গতিতে আঘাত হেনে প্রহরায় নিযুক্ত এক প্লাটুন সৈন্যের প্রতিরোধ চূর্ণ করে হেডকোয়ার্টারের আর্সেনাল ফিল্ড দখল করে নিয়েছিল। আর্সেনাল ফিল্ড অধিকারে ডজি সম্প্রদায়ের সৈন্যদের মূল্যবান সহযোগিতা পেয়েছিল এহসান সাবরি। অপরদিকে আবদুল্লাহ জাবেরের নেতৃত্বে সাইমুমের 1000 সদস্যের একটি দল ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে সেনাবাহিনীর ব্যারাকসমূহ দখল করে নিয়েছিল। অধিকাংশ ব্যারাক প্রায় শূন্য ছিল। আর্মি, পুলিশ, পেট্রোল ও উপস্থিত অন্যান্য সশস্ত্র সৈন্য কোথাও কোথাও বিচ্ছিন্ন প্রতিরোধের সৃষ্টি করলেও সংঘবদ্ধ প্রতিরোধ কোথাও হয়নি। ব্যারাকে 3000 ডজি সম্প্রদায়ের সৈনিক কোনো প্রতিরোধ করেনি। রাত্রি 10:30 মধ্যে সমগ্র ব্যারাক এলাকা সাইমুমের কর্মী সেনারা দখল করে নিয়েছিল। গ্যারিসনের অ্যাসেম্বলি হল ও ব্যারাক এলাকা থেকে রাত্রি 10:30টার মধ্যে 3000 ইসরায়েলি সৈন্য ধৃত হয়েছিল। শহরের 41টি সিনেমা হল, 27টি নাট্যমঞ্চ, 17টি পাবলিক হল ও অন্যান্য অনুষ্ঠান এলাকা থেকে 17,000 সামরিক বাহিনীর লোকসহ মোট 50,000 ইসরায়েলি যুবক গ্রেফতার হন। সাইমুমের ট্রাফিক ইউনিট ও লোকাল ইউনিটের হাতে গ্রেফতার হল আরও 11,000 লোক। রাত্রি 10:30 তেল আবিব আর্মি গ্যারিসন থেকে সাইমুমের সাজোয়া বাহিনী বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে তেল আবিবের রাস্তায় টহল দিতে শুরু করল। পাবলিসিটি স্কোয়াডের কাজও তখন শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় ঘোষণা করা হচ্ছে, দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতাকারী পুতুল সরকারের পতন ঘটেছে। জনগণকে শান্তভাবে গৃহে অবস্থান করতে অনুরোধ করা হচ্ছে। স্টেট অ্যাসেম্বলি হলে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পার্লামেন্ট ও মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মচারীদের সকলেই গ্রেফতার হয়েছে। তেল আবিবের পেটা ঘড়িগুলোতে আজ রাত্রি 12টা বাজার ঘণ্টাধ্বনি শোনা গেল না। রাত্রি 12টা বাজার আগেই গোটা তেল আবিব সাইমুমের হাতের মুঠোয় এসে গেল। সাইমুমের 10,000 কর্মী সেনা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তেল আবিবে টহল দিয়ে ফিরছে। রাত্রি 11:50 আহমাদ মুসা কপালের ঘাম মুছতে মুছতে গ্রিন লজের ওয়্যারলেস রুম থেকে বেরিয়ে এলো। ওয়্যারলেস রুম থেকে বেরিয়ে সে প্রবেশ করল মিটিং রুমে। ওখানে বসেছিল সাইমুমের উপদেষ্টা পরিষদ। আহমাদ মুসা তাদের সামনে সানন্দে ঘোষণা করল, ভাতৃবৃন্দ, আল্লাহর হাজার শুকর, ফিলিস্তিনের প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাইমুম তার অধিকার প্রতিষ্ঠা করেছে। সকল আর্মি গ্যারিসন, হাইফা ও ওজাফা নৌঘাটির কামান শ্রেণী এখন আমাদের দখলে। সাবমেরিন ও যুদ্ধ জাহাজগুলোকে এখনও নিয়ন্ত্রণ করছে সাইমুমের নৌ ইউনিট। দাঁড়িয়ে কথা বলছিল আহমাদ মুসা। বাইরে স্টার্ট নিয়ে দাঁড়িয়েছিল গাড়ি। আহমাদ মুসা, আমিন আল আজহারি ও সাইমুমের ডিপ্লোম্যাটিক কর্পসের প্রধান সোহাইল আবদুল্লাহ গাড়িতে আরোহণ করলে বেতার কেন্দ্র অভিমুখে তা যাত্রা শুরু করল। রাত্রি 12:01 ইসরায়েল রেডিও থেকে ঘোষকের গম্ভীর কণ্ঠ ধ্বনিত হল, অন্যায়, অবিচার আর জুলুমের প্রতীক ইসরায়েল সরকারের পতন ঘটেছে। ড্যানিয়েল অ্যারন এর নেতৃত্বে নতুন জাতীয় সরকার দেশের শাসনভার গ্রহণ করেছে। উল্লেখ্য যে ইহুদি সমাজে মাহমুদ ড্যানিয়েল অ্যারন নামে পরিচিত। এই ঘোষণার পরেই জেনারেল হায়ান ও জেনারেল রবিনের বিবৃতি প্রচার করা হলো। বিবৃতিতে বলা হলো, দেশের প্রকৃত মালিক জনসাধারণের সাথে বিশ্বাসঘাতকতাকারী সরকারকে উৎখাত করে এদেশের যে নয়া সরকার, নয়া প্রশাসন ও নয়া ব্যবস্থার জন্ম হলো, তার সাথে দেশের সশস্ত্র বাহিনী, দেশের জনসাধারণ এবং বিদেশে আমাদের শুভানুধ্যায়ীদের সকলের একাত্মতা রয়েছে। এই পরিবর্তন এই দেশ, এই অঞ্চলের মানুষের জীবনে নিয়ে আসবে স্থায়ী শান্তি। বিবৃতি প্রচারের পর ড্যানিয়েল অ্যারন সরকারের পক্ষ থেকে কতিপয় নির্দেশ ও ঘোষণা প্রচার করা হলো। 1. পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে। 2. পরবর্তী আদেশ ঘোষিত না হওয়া পর্যন্ত দেশের সকল অফিস, আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। 3. দেশের সকল নৌ ও বিমানবন্দর অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ থাকবে। 4. আগামী 24 ঘন্টার মধ্যে সকল বিদেশিকে দেশ ত্যাগ করতে হবে। সশস্ত্র বাহিনীর নিজস্ব বিমানে তাদেরকে নিকটতম কোনো রাজধানীতে পৌঁছে দেওয়া হবে।
বৈদেশিক মিশনের সকলকে তাদের নিজস্ব এলাকায় অবস্থান করতে বলা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ তারা নিয়মিত পাবে। 6. দেশের বৈদেশিক ও অর্থনৈতিক নীতিসমূহ অপরিবর্তিত থাকবে। এ সম্পর্কিত পূর্ববর্তী সকল চুক্তি ও প্রতিশ্রুতিসমূহ মর্যাদা অক্ষুণ্ণ রাখা হবে। রেডিও থেকে মাঝে মাঝে উপরোক্ত বিবৃতি ও ঘোষণা প্রচার হতে থাকল। এরই মাঝে উদিত হল 28শে ফেব্রুয়ারির সূর্য। এই সূর্য লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীর জীবনে নিয়ে এলো নতুন দিন, নতুন ভবিষ্যৎ। 7ই মার্চ, সাইমুমের অভ্যুত্থানের পর 11 দিন পার হয়ে গেছে। এই 11 দিনে ওলটপালট হয়ে গেছে ইসরায়েলের চেহারা। দুযুগেরও বেশি আগে যে সব ফিলিস্তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল তারা সকলেই ফিরে এসেছে দেশে। সাইমুমের অ্যাডমিনিস্ট্রেশন স্কোয়াড নতুন প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। অফিস আদালত ও কলকারখানায় এবং কৃষিক্ষেত্রে ফিলিস্তিনের আদি ইহুদি বাসিন্দাদের অধিকারে কোনো হস্তক্ষেপ করা হয়নি। দ্বিতীয় মহাযুদ্ধের পর যেসব ইহুদি ফিলিস্তিনে এসেছে তাদেরকে অফিস আদালত ও কলকারখানা থেকে বহিষ্কার করা হয়েছে। ফিলিস্তিনে অবাঞ্ছিত বহিরাগত হিসেবে তাদের গণ্য করা হয়েছে। ইলাতের নিকটবর্তী দুর্গম পার্বত্য এলাকার আশ্রয় শিবিরে ফিলিস্তিনের 5 লক্ষ সামরিক, আধা সামরিক ও উগ্র যুবশক্তিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সাইমুম এদেরকে জিম্মি হিসাবে রেখেছে। ফিলিস্তিনের জাতীয় সরকারের উপর বাইরের ইহুদি মুরব্বীদের প্রচারণায় বাইরে থেকে কোনো আঘাত এলে এদের উপর আঘাত আনা হবে। বিদেশি ইহুদি মুরব্বীদের ষড়যন্ত্রের পাল্টা উত্তর হিসেবে এদেরকে ব্যবহার করবে সাইমুম। এই 11 দিনে সাইমুম ফিলিস্তিন জাতীয় সরকারের সেনাবাহিনী গড়ে তুলেছে। সাইমুমের কর্মী সেনা সহ ফিলিস্তিনের 5 লক্ষ মুসলিম যুবককে নিয়ে এ সেনাবাহিনী গঠিত হয়েছে। ফিলিস্তিনকে একটি অস্ত্রাগারে পরিণত করেছিল ইসরায়েলিরা, সুতরাং অস্ত্রের অভাব হয়নি। সৌদি আরব, জর্দান ও লিবিয়া বিমান বাহিনী ও নৌবাহিনীর অফিসার ও ক্রুদের সংগোপনে ফিলিস্তিনে আনা হয়েছে। তারা ফিলিস্তিন জাতীয় সরকারের বিমান ও নৌবাহিনীকে পূর্ণ কর্মক্ষম করে তুলেছে। মিশর, পাকিস্তান ও ইরান থেকে আণবিক বিশেষজ্ঞদের আণবিক গবেষণা ও পরীক্ষা কেন্দ্র নেগীয় মরুভূমির জেমনাই আনা হল। আভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্ক নিশ্চিত হওয়ার পর অফিস আদালত ও কলকারখানার কাজ শুরু করা হলো। আরও 7 দিন পর ডেমনার 11টি আণবিক বোমাকে ব্যবহার উপযোগী করে তোলা হলো এবং মুহূর্তের নোটিশে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এমন প্রস্তুতি সম্পন্ন হবার পর বিমান ও নৌবন্দর খুলে দেওয়া হলো। কিন্তু অনুসৃত আভ্যন্তরীণ নীতি সম্পর্কে কঠোর গোপনীয়তা রক্ষা করা হলো। প্রচার নয়, দ্রুত কাজ এই নীতি গ্রহণ করল সাইমুম নিয়ন্ত্রিত নতুন জাতীয় সরকার। ঘটনা প্রবাহের স্বাভাবিক বিকাশের ফলে যেটুকু প্রকাশ পায় তার বেশি কিছু প্রকাশ করতে চায় না সরকার। অভ্যুত্থানের দিন 7 পর চীন ও ফ্রান্স সহ অধিকাংশ আফ্রিকা, এশিয়া ও পশ্চিম ইউরোপীয় দেশের স্বীকৃতি পাওয়া গেল। তবে মুসলিম দেশগুলো বোধগম্য কারণে ফিলিস্তিনে জাতীয় সরকার সম্পর্কে কঠোর নীরবতা পালন করছে। তাদের এই নীরবতার ফলে ফিলিস্তিন বিপ্লবের সঠিক প্রকৃতি সম্পর্কে মুসলমানদের চিহ্নিত শত্রুরা কিছু আঁচ করতে সমর্থ হল না। জাতিসংঘ মিশন ও বিদেশি সাংবাদিকদের রিপোর্ট থেকে ফিলিস্তিনের নতুন সরকার সম্পর্কে বাইরে যে ধারণা দাঁড়ালো তা হল ইসরায়েলের নতুন সরকার একটি আঞ্চলিক জাতীয়তাবাদী সরকার। ইহুদি, খ্রিস্টান ও মুসলমান সকলে সেখানে সমান অধিকার লাভ করবে। ফিলিস্তিনের লক্ষ লক্ষ বাস্তুহারা মুসলমান তাদের পূর্বের বাস্তবিটা ফিরে পাচ্ছে। অপরদিকে লক্ষ লক্ষ বহিরাগত ইহুদি তাদের নাগরিক অধিকার হারিয়ে উদ্বাস্তু জনগোষ্ঠীতে পরিণত হচ্ছে। মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হল বিশ্বের রাজধানীগুলোতে। একমাত্র দক্ষিণ আফ্রিকা ছাড়া আফ্রিকা ও এশিয়ার প্রত্যেকটি দেশ ফিলিস্তিন জাতীয় সরকারের নীতি সমর্থন করল। অভিনন্দিত হল সরকার। এই সময় মুসলিম দেশগুলো প্রায় একসাথে ফিলিস্তিন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জ্ঞাপন করল। ব্রিটেন নতুন সরকারের সমালোচনা করল এবং নতুন ইহুদি উদ্বাস্তু সমস্যার দিকে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করল। সোভিয়েত ইউনিয়ন নীরবতা অবলম্বন করল। বোঝা গেল কিছুটা অস্বস্তি বোধ করছে সোভিয়েত সরকার। সবচেয়ে মজার ব্যাপার ঘটল আমেরিকায়। ভীষণ হইচই শুরু হলো সেখানকার ইহুদি সার্কেলে। কিন্তু ফিলিস্তিনের নতুন সরকার প্রশ্নে
মার্কিন সিনেট, কংগ্রেস ও সিনেটের একটি শক্তিশালী গ্রুপ মার্কিন ইহুদিদের ইসরায়েল নীতির তীব্র সমালোচনা করল। তারা পরিষ্কারভাবে জানালো, মার্কিন যুক্তরাষ্ট্রকে আর তারা ইহুদিদের হাতের পুতুল সাজতে দিবে না। ইহুদি স্বার্থ উদ্ধারের জন্য আর তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহৃত হতে দেবে না। মার্কিন ইহুদিদের তারা আরও পরামর্শ দিল, হইচই করে ইহুদি উদ্বাস্তু সমস্যার সমাধান করা যাবে না। যেমন করে বিশ্ব ইহুদি মুরব্বীরা ফিলিস্তিনে ইহুদি রপ্তানি করেছিল, ঠিক তেমনইভাবে উদ্বাস্তু ইহুদিদের সেখান থেকে ফিরিয়ে আনা উচিত, অথবা ফিলিস্তিনি আরব মুসলমানদের সেই আবাসভূমিতে বিশ্বস্ত পড়োশি সেজে বসবাস করার মানসিকতা ইহুদিদের সৃষ্টি করতে হবে।